নমস্কার বন্ধুরা, আজকের গল্প বিচার। পৌষ মাসের কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল, উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম চন্দনপুর। শান্তিনিকেতনের মতো নিঝুম এই গ্রাম। সেদিন ভোরের সূর্যটা উঠেছিল এক বুক হাহাকার নিয়ে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সায়ন তখনও বিছানায় আধো ঘুমে। হঠাৎ তার কানে এলো সজোরে কপাট ভাঙার শব্দ আর একদল মানুষের উন্মত্ত চিৎকার। সায়ন ঘর থেকে বেরিয়ে দেখল তার মা মন্দিরা দেবী বারান্দায় খুঁটি ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছেন। চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। বাবা অমরেশ বাবু, যিনি স্থানীয় প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক, তিনি কাঁপছেন। সায়ন আত্মস্বরে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? পাশের বাড়িতে এত গোলমাল কেন? অমরেশবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সর্বনাশ হয়ে গেছে রে সায়ন। রাতুল আজ ভোরেই কলকাতা থেকে ফিরেছিল। পাওনাদাররা কোনো রকমে খবর পেয়ে গেছে। ওরা এখন সমন হয়ে দরজায় দাঁড়িয়ে। রাতুল আর ওর বউ সুমিতা ভেতর থেকে দরজায় খিল দিয়েছে। পাওনাদাররা বলছে আজ টাকা না পেলে নাকি ওরা জ্যান্ত জ্বালিয়ে দেবে। রাতুল কাকু অমরেশবাবুর দূর সম্পর্কের ভাই হলেও সম্পর্কের চেয়েও বেশি ছিল আত্মার টান। রাতুল কাকুর বড় মেয়ে মেঘা ছিল সায়নের শৈশবের সাথী। মেঘার টানা টানা চোখ, মিষ্টি মুখশ্রী আর শান্ত স্বভাবের জন্য পুরো পাড়া ওকে ভালোবাসত। আজ সেই মেঘাদের বাড়ির সামনে 25-30 জন মানুষ হাতে কুড়ুল, লাঠি আর শাবল নিয়ে দাঁড়িয়ে। তাদের চোখে রক্তের তৃষ্ণা। গ্রামের মানুষ যখন উন্মত্ত হয়ে ওঠে তখন আইন আর শাসন অনেক দূরে পড়ে থাকে। সায়ন দেখল পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে তখনই ভিড় ঠেলে এগিয়ে এলেন সদানন্দবাবু, গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। সাদা ধুতি আর পাঞ্জাবিতে তাকে এক দেবদূতের মতো দেখাচ্ছিল। তিনি একসময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে জেলও খেটেছিলেন। এখন কোনো দল করেন না, কিন্তু গ্রামবাসীর বিপদে আপদে তিনিই একমাত্র ভরসা। সদানন্দবাবু গর্জে উঠে বললেন, থামুন আপনারা। আপনারা কি মানুষ না কসাই? ঘরের ভেতরে নিরীহ বাচ্চাগুলো রয়েছে, ওদের কান্নার আওয়াজ কি আপনাদের কানে যাচ্ছে না? পাওনাদারদের নেতা হারু মণ্ডল চিৎকার করে বলল, দাদা, আমাদের হাড় ভাঙা খাটুনির টাকা। রাতুল আমাদের সর্ষের তেলের কারখানা করবে বলে কয়েক লক্ষ টাকা নিয়েছে। আজ 2 বছর হয়ে গেল, টাকা নেই, মানুষটারও পাত্তা নেই। আমাদের পেটে টান পড়েছে, আমরা আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। সদানন্দবাবু স্থিরভাবে বললেন, টাকা আদায় করার পথ এটা নয়। রাতুলকে বের হতে দিন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সব পয়সাও মিটিয়ে দেবে, কিন্তু গায়ে হাত দিলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। রাতুল কাকুর জীবনটা ছিল এক অদ্ভুত স্ট্র্যাটেজি। তিনি কলকাতায় একটি বেসরকারি লজিস্টিক কোম্পানিতে কাজ করতেন, কিন্তু গ্রামকে ভালোবাসতেন বলে চাকরি ছেড়ে দিয়ে এখানে সর্ষের তেলের মিল করার স্বপ্ন দেখেছিলেন। অমরেশবাবুকে তিনি বলতেন, দাদা, তুমি তো প্রাইমারি স্কুল শিক্ষক, মাস গেলে যা পাও তাতে শুধু ডাল ভাত হয়। আমি যদি ঠিকমতো বাজার ধরতে পারি তবে মাসে ভালোই টাকা ঘরে আসবে। কিন্তু বিধিরাম সর্ষের তেলের বড় এক ব্যবসায়ী। রাতুল কাকুর প্রায় 5 লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাৎ করে। রাতুল কাকু লড়তে চেয়েছিলেন, কিন্তু সেই বড় ব্যবসায়ীর রাজনৈতিক ক্ষমতা ছিল আকাশচুম্বী। গ্রামের সহজ সরল চাষিরা এসব বুঝত না। তারা চিনত রাতুলকে। দেনার দায়ে জর্জরিত হয়ে রাতুল কাকু এক রাতে নিরুদ্দেশ হয়ে যান। মাঝে মাঝে রাতের অন্ধকারে আসতেন বউ বাচ্চাদের কিছু খরচ দিতে। আজ তেমনই এক সকালে তিনি ধরা পড়ে গেলেন। সদানন্দবাবুর অভয়ে রাতুল কাকু ঘরের দরজা খুললেন। বাইরে আসতেই সুমিতা কাকিমা সদানন্দবাবুর পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাতুল কাকুর 2 মেয়ে, মেঘা আর বৃষ্টি, সবাই ভয়ে কুঁকড়ে আছে। সেদিন গ্রামের বটতলায় বিচার বসল। রাতুল কাকু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন।
সদানন্দবাবু বললেন, রাতুল, তোমার পৈতৃক ভিটে ছাড়া আর কি আছে? রাতুল কাকু ধরা গলায় বললেন, কিছুই নেই জ্যাঠামশাই, শুধু এই মাথা গোজার ঠাঁইটুকুই আছে। সদানন্দবাবু রায় দিলেন, এই বাড়ি বিক্রি করে দাও, তোমাদের গ্রামে আর থাকা হবে না। 3.5 লক্ষ টাকায় বাড়িটি বিক্রি হোক, পাওনাদারেদের পাওনার অন্তত 70 ভাগ শোধ হোক। গ্রামের এক সচ্ছল ব্যবসায়ী বাড়িটি কিনে নিতে রাজি হলো। রাতুল কাকু একেবারে নিঃস্ব হয়ে গেলেন। যে বাড়িতে তার জন্ম, যে ভিটেতে মেঘা আর বৃষ্টি বড় হয়েছে, সেই ভিটে আজ অন্যের দখলে। অমরেশবাবু নিজের সামান্য সঞ্চয় থেকে 3-4 হাজার টাকা রাতুল কাকুর হাতে গুজে দিয়ে বললেন, শহরে গিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করিস ভাই। রাতুল কাকু আর সুমিতা কাকিমা চোখের জল মুছতে মুছতে গ্রাম ছাড়লেন। মেঘা শেষবার সায়নের দিকে তাকিয়েছিল। তার চাহনিতে কি এক গভীর শূন্যতা ছিল, যা সায়ন আজও ভুলতে পারে না। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। সায়ন এখন প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যায় অনার্স পড়ছে। প্রতি সপ্তাহে সে ব্যান্ডেল লোকাল ধরে বাড়ি ফেরে। একদিন শিয়ালদাহ স্টেশনে ট্রেন ছাড়ার মুখে সে দেখল এক শীর্ণকায় মহিলা ঝালমুড়ি বিক্রি করছে। মহিলার গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে, কিন্তু তার কপালে সেই পরিচিত তিলটা সায়নের চোখ এড়ালো না। সে কম্পিত স্বরে ডাকল, সুমিতা কাকিমা, আপনি? মহিলাটি থমকে দাঁড়ালেন। সায়নের চোখে চোখ পড়তেই তার বুকটা কেঁপে উঠল। তিনি জানতেন না এই অবস্থায় সায়নের সাথে দেখা হবে। এক চরম অপমানে আর লজ্জায় তিনি কোনো কথা না বলে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ভিড়ে হারিয়ে গেলেন। সায়ন নামার চেষ্টা করেছিল, কিন্তু ট্রেন ততক্ষণে গতি নিয়েছে। বাড়িতে মা সব শুনে বললেন, লজ্জা মানুষকে পাথরের চেয়েও ভারী করে দেয় রে সায়ন। সুমিতা বোধহয় চায়নি ওর এই দশা কেউ দেখুক। এর বছর 2 পর সায়ন তখন এমএসসি পড়ছে। একদিন পার্ক স্ট্রিট স্টেশনের সিঁড়িতে সে দেখল এক কিশোরী ভিক্ষা করছে। মেয়েটির পরনে একটা তালিমারা শাড়ি। তাকে দেখে সায়নের খুব চেনা মনে হলো। মেয়েটি তাকে দেখে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল, দাদা, আমি বৃষ্টি, মেঘা দিদির ছোট বোন। সায়ন থমকে দাঁড়িয়ে গেল। রাস্তার মানুষের ধাক্কা সামলে সে বৃষ্টিকে পাশে নিয়ে বসল। বৃষ্টির কাছে শুনল এক ভয়াবহ বাস্তব। রাতুল কাকু শহরে এক বস্তিতে যক্ষ্মায় ভুগে মারা গেছেন। মেঘা দিদির বিয়ে হয়েছিল এক মাতালের সাথে, যে তাকে মারধর করত। আজ মেঘা দিদি কোথায় আছে কেউ জানে না। সুমিতা কাকিমা এখন শয্যাশায়ী। 14 বছরের বৃষ্টি এখন পেটের দায়ে স্টেশনে স্টেশনে ভিক্ষা করে। সায়ন নিজের মেসের খরচের টাকাটা বৃষ্টির হাতে দিয়ে বলল, শনিবার তুই এই মোড়েই থাকবি, আমি তোদের আমাদের চন্দনপুরের বাড়িতে নিয়ে যাব। মা বাবা তোদের আশ্রয় দেবেন। বৃষ্টির চোখে তখন পুনর্জন্মের আনন্দ। সে বলল, আমি মাকে নিয়ে আসবো দাদা, আমরা আবার চন্দনপুরে ফিরব। সেই শনিবার বৃষ্টি আর আসেনি। সোমবার সকালে সায়ন যখন হোস্টেলে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছে, তখন তার পৃথিবীটা থমকে গেল। শিরোনামে লেখা ছিল, শহরের এক অন্ধকার গলি থেকে নাবালিকার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। নিচে ছোট করে লেখা ছিল, মেয়েটি সম্ভবত স্টেশনে ভিক্ষা করত। শুক্রবার রাতে কিছু অমানুষ তাকে অপহরণ করে নিয়ে গিয়ে নৃশংসভাবে নির্যাতন করার পর তাকে হত্যা করেছে। মেয়েটির গায়ের রং ফর্সা, পরনে ছিল নীল রঙের একটি তালিমারা শাড়ি। সায়নের হাত থেকে খবরের কাগজটা খসে পড়ল। তার কানে তখন বাজছে বৃষ্টির বলা সেই শেষ কথাগুলো, আমরা আবার চন্দনপুরে ফিরব। চন্দনপুরের সেই বাড়িটি এখন বিশাল এক অট্টালিকা, কিন্তু সেই ইটের নিচে চাপা পড়ে গেছে মেঘাদের হাসি, সুমিতা কাকিমার মমতা আর বৃষ্টির বাঁচার স্বপ্ন। সমাজের যে উঁচুতলার মানুষরা রাতুল কাকুকে পথে বসিয়েছিল, তারা আজও সুরক্ষিত।
আর যারা নিঃস্ব হয়েছিল তারা কোনো এক নোংরা নর্দমার পাশে হারিয়ে গেল। সায়নের 2 চোখ ফেটে জল এলো। সে বুঝল এ সমাজে ন্যায় বিচার শুধু খবরের কাগজের পাতায় থাকে, বাস্তবে থাকে শুধু দীর্ঘশ্বাস।